হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজ দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় সকালবেলাতেই ঘুম থেকে উঠেই দেখো কেটলিতে আমাদের জন্য চা, ডিম সিদ্ধ রেডি করে নিয়েছি। তারপরে শিহাবের জন্য একটু ওটস বানিয়ে নিচ্ছি এবং আজকে যে ড্রেসপত্র পরে আমরা সাইট সিনে যাব সেই সমস্ত বার করে ফেলেছি। সবাই স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। গতকালকে এনজিপি থেকে দার্জিলিংয়ে আমরা যে বাসে করে এসেছিলাম সেই বাস আমাদেরকে নামিয়ে দিয়েছিল চকবাজার। আর আমরা ঠিক চকবাজারেই একটা হোটেল নিয়েছিলাম যার নাম ছিল হোটেল মর্নিং গ্লোরি। সেই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আমার ডেসক্রিপশন বক্সে। বাসে আসো কি শেয়ার করে সবাই কিন্তু তোমাদেরকে চকবাজারেই নামাবে, কারণ ম্যাল পর্যন্ত ডিরেক্ট কোনো গাড়ি যায় না, ম্যাল পর্যন্ত হেঁটেই যেতে হয়। চকবাজার থেকে ম্যালটা হেঁটেই যাওয়া যায়। আজকে যদিও আমরা হোটেল মর্নিং গ্লোরি ছেড়ে দেব, আমরা একবারে জামা কাপড় সমস্ত লাগেজ প্যাক করে নিচ্ছি। আমরা যে সাইট সিনের গাড়ি বুক করেছি সেই সাইট সিনের গাড়িতেই ব্যাগগুলোকে তুলে নিচ্ছি এবং সেই সাইট সিনে দাদার সাথেই আজকে আমরা আমাদের নতুন হোটেলে গিয়ে উঠবো। এখন যেহেতু দার্জিলিংয়ের সিজন টাইম চলছে সেই জন্য আমরা এই হোটেলে 3 বেডেড রুম অ্যাভেলেবেল পাইনি। খুব কষ্ট করেই আমাদের এই 4 জনকে একসাথে থাকতে হয়েছে, সেই জন্যই বাধ্য হয়েই আজকে আমরা এই হোটেলটা ছেড়ে দিচ্ছি। গতকালকের ভিডিওতে তো তোমরা দেখেই যে আমাদের চকবাজারে নামানোর পরে মাকে নিয়ে বেশি দূর হাঁটাচলা করতে পারিনি বলেই ইনস্ট্যান্ট আমাদের হোটেল বুক করতে হয়েছিল। সেক্ষেত্রে এই ডাবল বেডের রুমটাই কিন্তু অনেকটা পড়ে গিয়েছিল। আর এখন যেহেতু সিজন টাইম সেই জন্য ডাবল বেডের রুমটাও কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। আর গতকাল বিকালে যখন শিহাবকে নিয়ে আমরা ম্যাল জাংশনে গিয়েছিলাম, যখন আমরা আজকের জন্য গাড়ি বুক করতে গিয়েছিলাম, তখনই আমরা নিউ হোটেল দেখে এসেছি। আজকে সেখানেই যাব আফটার সাইট সিন। তো হোটেল থেকে চেক আউট করে দেখো বেরিয়ে গিয়েছি। আর এই যে শিহুর পাপা অনেক লাগেজ ক্যারি করছে, খুব একটা উপরে উঠতে হবে না, কারণ তোমাদেরকে আগেই বললাম এই চকবাজারেই কিন্তু সমস্ত গাড়ি বা বাস এগুলো সব এখানেই স্ট্যান্ড করে। তো যে দাদা আজকে আমাদের সাইট সিন করাবেন সেই দাদা কিন্তু এই উপরেই দাঁড়িয়ে আছেন। তো এই দেখো একদম আমরা চলে এসেছি গাড়ির সামনে। আর এই যে আমি এবার গাড়িতে উঠেও পড়েছি। এই দাদার কন্ট্যাক্ট নাম্বারও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ইনি খুবই জেনুইন একজন পার্সন, এনার নাম অমৃত থাপা। দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। দার্জিলিং ঘুরতে এসে বিভিন্ন মানুষ কিন্তু নিজের মতো করে ট্যুর প্ল্যান করে। কেউ 3 পয়েন্ট ঘোরে, কেউ 7 পয়েন্ট ঘোরে, কেউ আবার মিক্সড পয়েন্ট ঘোরে। তো আমরা যেহেতু আগেই ইনফরমেশন নিয়ে গিয়েছিলাম যে কোথায় কি কি ঘোরার জায়গা আছে, আর তখনই ভেবেছিলাম যে শিহাবকে নিয়ে যেহেতু যাচ্ছি টাইগার হিল অত ভোরবেলায় যাওয়া খুব ইম্পসিবল, ভোর 3টে উঠে দেখতে যেতে হয়। আর এখন যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এই টাইমে টাইগার হিলে গেলেও কিন্তু কোনোভাবেই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া যাবে না। তো সেই জন্যই আমরা টাইগার হিলটাকে বাদ দিয়ে বাকি মিক্সড পয়েন্ট করেছিলাম। আমরা আমাদের পছন্দ মতো জায়গা দাদাকে বলেছিলাম, উনি সেই জায়গাগুলোই আমাদের কিন্তু ঘুরিয়ে দেখিয়েছিলেন। আর এই সিজন টাইমেও কিন্তু অমৃতদা আমাদেরকে অনেকটাই রিজনেবল প্রাইসে ঘুরিয়েছেন। তো তোমরা যদি রিজনেবল কস্টে ঘুরতে চাইছো অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের গাড়ি এসে প্রথম ভিউ পয়েন্টের সামনে দাঁড়িয়ে গেছে। এবার আমরা যাব জুতে ঘুরতে, কিন্তু যেহেতু পেটে খুব খিদে পেয়ে গেছে তো প্রথমেই একটু খেয়ে নিচ্ছি। জুয়ের উল্টো দিকেই রয়েছে এই রেস্টুরেন্টটা, তো এখান থেকে আমরা একটু মোমো খেয়ে নেব। আর এরা মোমো ছাড়াও কিন্তু বানাচ্ছিল আলু পরোটা। শিহাব তো সেটা দেখে খুবই পাগলের মতো করছিল, কারণ তোমরা জানো শিহাব রুটি জাতীয় খাবার খেতে খুব পছন্দ করে। কিন্তু যেহেতু ওর পেটটা একটু খারাপ সেই জন্য আমি রিকোয়েস্ট করলাম যে আলু পরোটার বদলে যদি শুধু পরোটা মানে প্লেন পরোটা করে দেওয়া যায়। তো আন্টিরা কিন্তু আমাকে প্লেন পরোটাই বানিয়ে দিয়েছেন। ওনাদের বিহেভিয়ার অত্যন্ত ভালো এবং ওনারা খুবই হার্ড ওয়ার্কিং পার্সন। তো দেখো আমাদের জন্য 2 প্লেট মোমো, শিহাবের জন্য একটা প্লেন পরোটা আর আলুর তরকারি দিয়েছিল। তো চলো এবার খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এবার চলো টুকটুক করে উঠে পড়া যাক জুয়ের দিকে। আমি তো এই টাইমে একদম অবাক হয়ে গেছি, শিহাব কোনোভাবেই আমার হাতও ধরবে না, ও নিজের মতো কিন্তু জুয়ের রাস্তার দিকে উঠতে লাগছে। যেহেতু পাহাড়ি এলাকা অনেকটাই উপরে উঠতে হবে, মার যেহেতু পায়ে ব্যথা মা আর উঠতে পারলেন না। মা 2 পা উঠেই ওখানে বসে পড়লেন, বললেন তোমরা যাও, আমি যাচ্ছি না, আমি তো আগে ঘুরেছি, আমি নিচে ওয়েট করছি। তো তারপরে ফাইনালি এই যে আমি আর শিহু উপরে উঠে যাচ্ছি, আর শিহুর পাপা আমাদের ভিডিও করে দিচ্ছিল। জুয়ের উপরে উঠতেই দেখছে এখানেও বেশ কিছু মার্কেট বসেছে। দার্জিলিংয়ের বেশিরভাগ জায়গাতেই এই জাতীয় মার্কেট বসে থাকে, ওই একই জিনিস পাওয়া যায়। কোথাও ওই শীতের জামা কাপড়, টুপি, কিছু বাচ্চাদের খেলনা, এই ধরনের ওই বুদ্ধ মূর্তি, এই সমস্তই টুকটাক পাওয়া যায়। আর জিনিসপত্রের রেটও ভীষণ হাই। যাই হোক বলতে বলতে দেখো এই যে চলে এসেছি আমরা পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের সামনে। তো এবার টিকিট কেটে নেব। এখানে পার হেড টিকিটের প্রাইস 110 রুপিস করে। তো যেহেতু 2 জন আছি 220 টাকা মতো পড়েছে। এই দেখো এটা হচ্ছে টিকিট। আর শিহাব খুব কান্নাকাটি করছে কেন ওর দিদিয়া উপরে উঠে আসতে পারেনি সেই জন্য।
এর ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছি একটা ম্যাপ মতো দিয়ে দেওয়া রয়েছে, কোন দিকে কোন অ্যানিমালস রয়েছে সেই রেসপেক্টে। আর এদিকে কিছু দোকান রয়েছে যেখানে ওই দার্জিলিংয়ের যে ট্র্যাডিশনাল ড্রেস সেইগুলো সব রয়েছে, ওগুলো পরে অনেকে ছবি তুলছে, অনেক রকম জিনিসপত্র আছে সেগুলো কেনাকাটি করছে। আমরা ওদিকে ঢুকলামই না। এইদিকে দেখতে পাচ্ছি একটা ভাল্লুক শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, শিহাবকে সেটা দেখালাম। তারপরে দেখতে পাচ্ছি বেশ কিছু পাখি রয়েছে, বেশ কিছু মাঙ্কি রয়েছে। সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে যতটা হাই রেট ওরা নিচ্ছে এন্ট্রান্সে, ততটা কিন্তু সুন্দর তেমন কিছুই নেই। ওই প্রথমে ঢুকেই একটা ভাল্লুককে দেখতে পেলাম যে ঘুমাচ্ছিল, আর বাদিকে ওই দেখতে পাচ্ছি সব পাহাড়ি ছাগল, পাহাড়ি হরিণ, এই জাতীয় জিনিসপত্র। এর ভিতরে একটু এগোতে না এগোতেই দেখছি সামনে রয়েছে হিমালয়ান মাউন্টেনার ইনস্টিটিউট বলে একটা ইনস্টিটিউশন, যেখানে অনেকে জিপলাইন করছে, ট্রেকিং শিখছে, এই সমস্ত রয়েছে। আর এই দেখে তো শিহাবের খুবই জেদ হয়েছে ওকে ওখানে চড়াতে হবে, কিন্তু শিহাবের তো সেরকম এজই হয়নি যে ওখানে ওঠাবো। তো তারপরে আর বেশিক্ষণ ওখানে দাঁড়ালাম না। এই দেখো শিহাবের খুব রাগ হয়েছে, গটগট করে হেঁটে বেরিয়ে যাচ্ছে। তো ওকে একটা বিস্কিটস দিয়ে ভুলিয়েছে, আর দেখতেই পাচ্ছ সেই বিস্কিটটা নিয়ে এই যে পাহাড়ি রাস্তা কিরকম উঁচু হয়ে হয়ে হেঁটে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো। ওর যে বয়স 2 বছর কেউ বলছেই না, ও কোনোভাবে কোলে উঠবে না, উল্টে কোলে নিলেও কিন্তু কান্নাকাটি করছে। আর আমি তো খুব টেনশনেই পড়ে গেছি যে ওর যদি গা হাত পায়ে ব্যথা করে। তারপরেই সামনে এগিয়ে দেখি একটা লেওপার্ড রয়েছে, মনে হয় ফিমেল হবে। সে কি সুন্দর করে একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, ওটা শিহাবকে দেখালাম। তারপরে এখানে বেশ কিছু ফটোজেনিক জায়গা ছিল ফটো তোলার জন্য, সেখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটো তুললাম। তো শিহাব বারবার এদিক ওদিক দেখছে, আর হাতে দেখো সেই বিস্কিটটা ধরাই রয়েছে। আর তারপরে চলে এসেছি একটা মিউজিয়াম রয়েছে ভিতরে। এই মিউজিয়ামটার মধ্যে যদিও ফটো তোলা নিষিদ্ধ, কিন্তু এত ভালো লাগছিল আর শিহাব খুব এনজয় করছিল। শিহাবকেই পরবর্তীতে আবার দেখাবো বলেই এই কয়েকটা একটু লুকিয়ে ফটো তুলেছি, যদিও এটা একদমই করা আমার উচিত হয়নি, কারণ দেখতেই পাচ্ছ লেখা রয়েছে যে ফটোগ্রাফি প্রহিবিটেড। তো যাই হোক, তারপরে এই যে বাইরে বেরিয়ে এসেছি, এখানে অনেকগুলো ক্যাকটাসের গাছ ছিল। আর এখানে দেখো আরও একটা বড় রয়্যাল বেঙ্গল টাইগার, এটা বিরাট বড়, অনেকটাই সাইজে বড়, ভিডিওতে বোঝা যাচ্ছে না। এটা একটা ফিমেল রয়্যাল বেঙ্গল টাইগারই ছিল। শিহাবকে দেখালাম, শিহাব তো ভীষণ হ্যাপি, ও বারবার টাইগারকে বলছে লায়ন। আর শিহাবের এটা কিন্তু জীবনের প্রথমবার কোনো জুতে যাওয়া, তারপরে আবার সেটা দার্জিলিংয়ে। মানে একে তো আমরা দার্জিলিংয়ের ঠান্ডা মনোরম ওয়েদারকে ফিল করছি, সাথে শিহাব তার ফেভারিট অ্যানিমালসদেরকে একদম চোখের সামনে লাইভ হাঁটাচলা করতে দেখছে। এসব বলতে বলতে আরও বেশ কিছু অ্যানিমালস দেখতে পেলাম, সাদা বাঘ, বলগা হরিণ, আরও বেশ কিছু ছিল। কিছু অনেক ধরনের হরিণ টরিণ ছিল, যাদের নাম ঠাম আমার মনে নেই। এখানে একটা উলফ ছিল, দেখো সে ঘুমাচ্ছিল, লোকজন তাকে ডেকে ডেকে স্থির করে দিচ্ছে, কিন্তু সে নাক ডেকে ঘুমাচ্ছে। তারপরে দেখতে পেয়েছি মাঙ্কি। তো শিহাব তো মাঙ্কি দেখে ভীষণ হ্যাপি। চলো ওর নিজের মুখেই শুনে নাও যে ও মাঙ্কি দেখে কতটা হ্যাপি হয়েছিল। শিহাব কি আছে ওটা? মাঙ্কি। এবার তোমরাও দেখো, ওই দেখো মাঙ্কি। যাই হোক, একটা সাইড তো ঘোরা কমপ্লিট। যেহেতু পাহাড়ি রাস্তা, তো অনেকটাই আমাদের কষ্ট হচ্ছিল, ভাবছিলাম শিহাবেরও হয়তো কষ্ট হচ্ছে, সেই জন্য ফাইনালি ওকে জোর করে কোলে নিয়েছি। তো বুঝতেই পারলে মাত্র এই কয়টা অ্যানিমেলস আর কিছু বার্ডস, এইসব দিয়েই কিন্তু জুস কমপ্লিট। আর ফাইনালি এসেছি রেড পান্ডা দেখতে, এটা অপোজিট সাইডে। তো চলো শিহাবকেও দেখানো যাক। রেড পান্ডাগুলো কিন্তু আমার দারুণ লেগেছে দেখতে, খুবই কিউট কিউট দেখতে ছিল, একদম সামনেই বসেছে। পান্ডা ঠিক করে বলো, পান্ডা, ওই দেখো পান্ডা, আবার বলো রেড পান্ডা। এখন আমরা নেক্সট পয়েন্টে যাচ্ছি। তো রাস্তায় এগোতে এগোতে দেখলাম বাদিকে একটা বড় সড়ো স্কুল রয়েছে। যদিও স্কুলটাকে দেখে আমার খুব চেনা চেনা লাগছিল, পরে বুঝতে পারলাম যে আমাদের বাড়ির কাছেও এরকমই দেখতে একটা স্কুল আছে। স্কুলটার নাম সেন্ট জোসেফ স্কুল। এটারই কিন্তু ব্রাঞ্চ একদম আমাদের বাড়ির কাছেই রয়েছে একটা। চলো এবার চলে এসেছি আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে রোপওয়ে। তো রোপওয়েতে কিন্তু তোমাদেরকে একটা কথা বলে দিই, প্রথম যে 300 লোক থাকবেন তাদেরকেই অনলি তোলা হবে, তার বেশি কিন্তু আর তোলা যাবে না। তার মানে বুঝতে পারছো, খুব সকাল থেকে লাইন দিয়ে ওই মোটামুটি 7টা-8টার মধ্যে যারা থাকবেন, তার মধ্যে যদি 300 জন হয়ে যায় তারপরে আর তুমি চান্স পাবে না। তো সেটাই আমাদের ক্ষেত্রে হয়েছে, আমরা জানতাম না, সেই জন্য আর চান্স পাইনি। তো রোপওয়েটা ছেড়ে দিতে হলো, তারপরে আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবার চলে এসেছি আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট, তেনজিং রক ভিউ পয়েন্টে। এখানে বেসিক্যালি ওই দড়ি ধরে ধরে সবাই ট্রেক করে পাহাড়টার উপরে ওঠার প্র্যাকটিস করছে, এরকমই কিছু একটা। তো এটা বোধহয় নর্মাল লোকেদের জন্য নয়, যারা ওই সমস্ত শেখে তাদের জন্যই এই জায়গাটা। এরপর আমরা পরবর্তী গন্তব্যস্থানে পৌঁছে গেলাম, দার্জিলিং টি গার্ডেন। আর দার্জিলিং আসবো, টি গার্ডেন দেখবো না, এটা তো হতে পারে না।
যদিও এনজিপি থেকে দার্জিলিং ঢুকতে ঢুকতে অনেক টি গার্ডেন দেখতে পেয়েছি, কিন্তু এই জায়গাটাতে স্পেশালি কিন্তু ট্যুরিস্টরা ভিজিট করে অনলি এই টি গার্ডেনের মধ্যে দাঁড়িয়ে ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তোলার জন্য, যেটা কিন্তু পুরনো কাল থেকে আজ পর্যন্ত একইভাবে বয়ে চলেছে। যদিও এখন যেহেতু সময়টা অনেক বেশি উন্নত, এখন শুধুমাত্র টি গার্ডেন নয়, এখন বাতাসিয়া লুপ তাছাড়াও আরও অন্যান্য ভিউ পয়েন্টেও কিন্তু অনেকে দার্জিলিংয়ে ট্র্যাডিশনাল ড্রেস পরে কিন্তু ছবি তোলে। কিন্তু আমি আর শিহুর বাবা ভাবলাম, যেহেতু ওয়েদারটা অনেকটাই ডাউন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চারদিকে পুরো মেঘে ভরে গেছে, তো বাতাসিয়া লুপে যখন গিয়ে পৌঁছাবো তখন যদি খুব বৃষ্টি বাদলা হয় তখন তো ছবি তুলতে পারবো না। আর এইখানে ড্রেসের সাথে সাথে ছবি তোলারও কিন্তু আলাদা চার্জেস রয়েছে, লোক রয়েছে, কিন্তু অন্যান্য জায়গাতে ছবি তোলার জন্য স্পেশাল লোক রয়েছে কিনা সেটা যেহেতু জানি না, সেই জন্য আর রিস্ক নিলাম না। আমরাও এখানেই কিন্তু ড্রেস পরে ছবি তোলার সিদ্ধান্ত নিয়ে নিলাম। তো এখানেও অনেকটাই কিন্তু নামতে হবে, আর রাস্তাটা কতটা ভাঙাচোরা দেখতেই পাচ্ছ, তো সেই জন্য শিহাবকে একটু কোলে করেই নামালাম। ফাইনালি এই দেখো আমাকে একটা রেড ড্রেস পরিয়ে দিয়েছে, শিহুর পাপাকে একটা ব্লু ড্রেস পরিয়ে দিয়েছে। আর শিহাব যেহেতু খুবই ছোট, তো ওর শুধুমাত্র একটা উপরের ড্রেসটাই পেলো, নিচের কোনো প্যান্ট ফ্যান্ট পেলো না, তো এরকমভাবে পরিয়ে দিয়েছে। দেখো এই যে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। মা যেহেতু এখনও নেমে পারেননি, কারণ মায়ের যেহেতু পায়ে ব্যথা, একটু আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নামছেন, তো আমরা ভাবলাম ততক্ষণে একটু আমরা লাইনটা দেই, কারণ অনেক লোক লাইন দিয়ে আছে ছবি তোলার জন্য। তো ড্রেস পরে আগে লাইনটা দিয়ে একটা দুটো ছবি আমরা ক্যাপচার করে নিই, তারপরে মা আসলে না হয়তো সবাই মিলে আবারও একসঙ্গে ছবি তোলা হবে। আর ইতিমধ্যে আমরা ড্রেসটা একটু বেশিক্ষণ পরে থাকতে পারবো, তাহলে তোমাদের জন্য কিছু ভিডিও, রিলস এগুলোও শ্যুট করে নেওয়া হবে। তো দেখো এই যে সবাই আমরা কিন্তু এখন দার্জিলিংয়ের ট্র্যাডিশনাল ড্রেস পরে রেডি হয়ে গিয়েছি। আর এখানে পার ড্রেস 50 রুপিস করে নিচ্ছে এবং পার ছবি তোলাতে 50 রুপিস করে নিচ্ছে। যারা নিজেরা ক্যামেরা ক্যারি করছো তারা তো অবশ্যই নিজেদের ক্যামেরাতেই সুন্দর করে তুলে নিতে পারবে। আর যেহেতু শিহাব এখনও অনেকটাই ছোট, ওকে মাঝে মাঝেই কোলে নিতে হয়, সেই জন্য এবছরও আমি ডিএসএলআরটা ক্যারি করিনি, আমি মোবাইলের ক্যামেরাতেই শ্যুট করছিলাম। সেই কারণেই ভাবলাম যে ওই দাদাদের তুলে দেওয়া ছবিটাই আমি নিয়ে আসবো। আর ছবিটা তোলার সঙ্গে সঙ্গে কিন্তু ওরা প্রিন্ট করে দিচ্ছে, মোটামুটি ওই 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু ছবি তোলার পরে ছবিটা হাতে পেয়ে যাবে। তো এটাও একটা খুব ভালো বিষয়। ইতিমধ্যে আমি দেখছি আমার ছেলে এই যে দার্জিলিংয়ের ড্রেস পরে ভুটিয়া সেজে চা পাতা ছিঁড়তেই ব্যস্ত রয়েছে। তো চা পাতার উপরের ওই ছোট্ট ছোট্ট পাতাগুলো শুনেছি যে চায়ের জন্য কাজে লাগে, বড় পাতাগুলো কাজে লাগে না, তো শিহাবকে ওই বড় পাতাটাই ওই জন্য ধরতে দিয়েছিলাম। আদারওয়াইজ ওখানে বাইরে লেখাই ছিল যে চা পাতা ছিঁড়লে কিন্তু জরিমানা হবে। তো দেখো ওকে একটা কাঠের চাকু দিয়েছে, ও সেটা দিয়ে ওই বড় বড় পাতাগুলো ছিঁড়ছে, তো খুব এনজয় করছিল। আর ইতিমধ্যে মাও এসে পৌঁছে গেছেন, তো মাকেও এবার ড্রেসটা পরিয়ে নেব। আর অন্যদিকে দেখো আমি আর শিহুর পাপা শিহাবকে ওই গাছের পাতা ছেঁড়াতে বিজি করে দিয়ে নিজেরা একটু ফটো শ্যুট করছিলাম। আর এই দেখো এতক্ষণে শিহুর দিদিয়া এসে পৌঁছেছে, তারপর তাকে ড্রেস পরিয়ে দেওয়া হচ্ছে। মাও একটা রেড কালারের ড্রেস পরলেন, যদিও মা আজকে থেকে 24-25 বছর আগেও একবার এসেছিলেন, তখনও এই দার্জিলিংয়ের ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবিও তুলেছিলেন। তো মায়ের আবার ইচ্ছা হলো যে ওই স্টাইলেই একটা ছবি তুলবেন, ওই মাথার মধ্যে চায়ের ঝুড়িটা নিয়ে। তো মায়ের ইচ্ছাতেই একটা সেরকম ছবিও তুলে দেওয়া হলো, সাথে আমরা একটা ফ্যামিলি ছবিও ক্যাপচার করেছি। পরে তোমাদের সঙ্গে সেই ছবিগুলো শেয়ার করে দেবো। আজকের যেহেতু ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে, সেই জন্য ওই ছবিগুলোকে আজকে আর শেয়ার করছি না, আজকে আমার ভিডিওটাই দেখতে থাকো। তো এবার দেখো আমাদের ড্রেসগুলোকে ফেরত দিয়ে দিতে হচ্ছে। যদিও ড্রেসগুলো তোমার যতক্ষণ খুশি তুমি ততক্ষণই পরে থাকতে পারো, ওরা কিন্তু কোনো রকম জোরাজুরি করেন না। তো এবার আমাদেরকে যেহেতু ফিরতে হবে, আরও অন্যান্য সাইট সিন করতে হবে, তো ড্রেসটা ফেরত দিয়ে আমাদের গাড়ি যেখানে পার্কিং করা ছিল তার অপোজিটে যে চায়ের কাউন্টার ছিল সেখান থেকে আমাদেরকে ফ্রিতে চা টেস্টিং করানো হয়েছে। আর সেখান থেকে আমরা একটা চা বাড়ির জন্য কিনেও নিয়েছি। দার্জিলিংয়ে যাবো আর চা খাবো না বা চা কিনবো না, এটা তো হতে পারে না, তো এই চাটা বাড়ির জন্য কিনে নিলাম। চাটা খেয়েই দেখছি বাইরে কি ভীষণ বৃষ্টি শুরু হয়েছে। এবার যাব আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থান। আর এই দেখো চলেও এসেছি, এটা হচ্ছে জাপানিজ টেম্পল অ্যান্ড পিস পকোটা, একসাথেই রয়েছে। যেহেতু ঝমঝম করে বাইরে বৃষ্টি পড়ছে আর মায়ের যেহেতু অনেকটাই পায়ে ব্যথা, সেই জন্য মা আর উপরে উঠলেন না, বাধ্য হয়েই শিহাবকে ছাতা মাথায় দিয়েই টেম্পলটার মধ্যে নিয়ে যাচ্ছি। প্রথমে তো ভাবছিলাম ওকেও মায়ের সঙ্গে রেখে যাব, কিন্তু ও তো কোনোভাবেই শুনবে না, কারণ যে কোনো রকম বুদ্ধিস্ট টেম্পল যদি শিহাব দেখতে পায় সেখানে না গিয়েও থামবেই না, কারণ ওর খুবই পছন্দ লাগে। এই দেখো ও এরমভাবে দৌড়াদৌড়ি করে, যে কোনো বুদ্ধিস্ট টেম্পলে গেলে ওই বুদ্ধ মূর্তি যেটা দেখতে পায় বড় সড়ো, সেটা ওর ভীষণ পছন্দ লাগে। সেই কারণে জোর করে আমাকে বলছে না নিয়ে চলো নিয়ে চলো। যাই হোক বৃষ্টির মধ্যেই মাথায় ছাতা দিয়ে এই যে বুদ্ধিস্ট টেম্পলের মধ্যে চলে আসলাম।
শিহাব তো সেখানে এসে একবারে গড়ের মাঠের মতো করে দৌড়াদৌড়ি করছে, একবার এই জানলায় যাচ্ছে, একবার ওই জানলায় যাচ্ছে, নিজের মতো করে দৌড়ে বেড়াচ্ছে। কি আর বলবো, ওদের যে প্রণামী বাক্স আছে সেখানে গিয়ে হাত দিয়ে দিচ্ছে, সে অদ্ভুত রকম কাণ্ড করছে। যাই হোক, খানিকক্ষণ এখানেও ভীষণ এনজয় করলো। এই কার্পেটগুলো থাকলেও আমার মনে হয় ওর খুব ভালো লাগে, যেখানে এরকম কার্পেট থাকে ও সেখানেই এরকম দৌড়াদৌড়ি করে, খুব এনজয় করে। আর ওই যে বারবার হাত দিয়ে দেখাচ্ছে যে ওনারা কারা, ওনাদেরকে ওইরকম দেখতে কেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত, এই সমস্ত একটু বুঝিয়ে টুঝিয়ে দিলাম ওকে। তারপরে মানে যতটুকু আমাদের নলেজে আছে ততটুকুই বুঝিয়ে দিলাম। তারপরে খানিকক্ষণ ও দৌড়াদৌড়ি করলো, তারপর ওকে জোর করে কিন্তু ধরে নিয়ে যেতে হয়েছে। তোমাদেরকে তো দেখালামই প্রথমে যে জাপানিজ টেম্পল এবং পিস পাগোড়া একসঙ্গেই রয়েছে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে দুটোতে যাওয়া ইম্পসিবল। এই একটাতেই ঢুকলাম, আর একটাতে আর যেতে পারিনি। এখানে শিউর পাপা রেজিস্টারে ওর নামটাম এন্ট্রি করে দিল, ওখানেই লেখা রয়েছে যে যারা যারা ভিজিট করছে তাদের যেন নাম, ফোন নাম্বার এগুলো এন্ট্রি করে দিয়ে যায়। তো শিউর পাপা সেটাই করছে। এবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থান বাতাসিয়া লুপের দিকে। যাওয়ার পথে দেখতে পেলাম রাস্তার পাশেই রয়েছে টয় ট্রেনের লাইন, আর তখনই দেখছি পাশ থেকেই একটা টয় ট্রেন আসছে বলে মনে হলো। এটা তো সুবর্ণ সুযোগ, আমরাও যাচ্ছি, পাশ দিয়ে টয় ট্রেনটাও বেরিয়ে যাচ্ছে। ব্যাপারটা খুবই মজার, কিন্তু দেখছি ইঞ্জিনটা কিন্তু এখনকার মতো ইঞ্জিন, মানে স্টিম ইঞ্জিন আর নেই। ড্রাইভার দাদা বললেন দুটো মাত্র স্টিম ইঞ্জিনের ট্রেন চলে, কিন্তু খুবই রেয়ার, বাকিগুলো সবই এরকম ডিজেল ইঞ্জিনেই কিন্তু চলে। যাই হোক, এই দেখো পাশ দিয়ে টয় ট্রেন বেরিয়ে যাচ্ছে, খুব মজা লাগছে দেখতে। আর দেখতে দেখতে এবার আমরা পৌঁছেও গেছি কিন্তু বাতাসিয়া লুপের দিকে। বাতাসিয়া লুপে নামার আগেই দেখছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, শিহাব আবার ঘুমিয়ে গেছে। তো মায়ের কোলে শিহাবকে দিলাম, মা যেহেতু নামবেন না, আমি আর শিউর পাপা নেমে এই বড় একটা ছাতা কিনলাম। আর তারপরে শিউর পাপা এই যে টিকিট কাউন্টারে গিয়ে দাঁড়ালো। বাতাসিয়া লুপের এন্ট্রি ফিস পার হেড 50 রুপিস করে নিয়েছে। তো যাই হোক, এবার এন্ট্রি করে ভিতরে ঢুকে পড়েছি, কিন্তু ঢোকার পরে দেখছি এত ভিড়, আর পরপর দুটো টয় ট্রেন দাঁড়িয়ে আছে। পরে আমি যেটা শুনলাম যে এইটাকে বাতাসিয়া লুপ বলেই এই জন্য, কারণ এখানে লুপের মতো করে ট্রেনগুলো এক পাক খেয়ে ঘুরে বেরোয়, এই কারণেই এটার নাম রেখেছে বাতাসিয়া লুপ। আর এখানে কিন্তু খুব ঠান্ডা একটা মনোরম ওয়েদার ছিল ঠিকই, কিন্তু ভিড়ের কারণে সেই ওয়েদারটাকে ফিল করতে পারছিলাম না। সব জায়গাতেই লোকের ভিড়, সবাই নিজেদের মতো করে রিলস তুলছে, ছবি তুলছে, ভিডিও করছে, মানে সে একদম ঘিঞ্জি একটা পরিবেশ লাগছিল। এই জিনিসটা পার্টিকুলারলি আমার ভালো লাগেনি, আদার্স সব কিছু খুব ভালো লেগেছে। মানে পাহাড়ে যাব, মনোরম দৃশ্যে মনোরম ওয়েদার ফিল করব, তা না, মনোরম দৃশ্য তো দুনিয়ার লোকজন, এই জিনিসটাই আমার পার্টিকুলারলি ভালো লাগেনি। যাই হোক, কিছু তো করার নেই, সবাই আমাদের মতো করে ছুটি কাটাতে এসেছে। আর এসব দেখতে দেখতে দেখছি দুটো নয় 3টে ট্রেনের হর্ন শোনা যাচ্ছে, আরও একটা ট্রেন ওদিক দিয়ে আসছে। পরে ভাবলাম যে যাই সেই ট্রেনটাকে গিয়ে দেখব, আর সেইটা দেখতে গিয়েই তো একদম সুবর্ণ সুযোগ, দেখছি স্টিম ইঞ্জিনের ট্রেনটা ঢুকছে। মানে এই জিনিসটা আমার ভীষণ দেখার ইচ্ছা ছিল, এই যে পাহাড়ের মধ্যে দিয়ে স্টিমের ধোঁয়াটা উঠবে, উফ, আর অন্যদিকে কোচের লোকগুলো দেখতে পাওয়া যাবে। নিজে যদি ভিতরে বসে থাকতে পারতাম তাহলে আরোই না কত সুন্দর লাগতো। তো ফাইনালি বাতাসিয়া লুপে এসে এই ট্রেনটা দেখে কিন্তু মনটা একদম জুড়িয়ে গেল। যা একটু মনে দুঃখ হচ্ছিল সেই দুঃখটা কিন্তু কেটে গেল। কিন্তু অবস্থা দেখো, কোথায় ছবি তুলবো আর কোথায় ভিডিও করব, ভিড়ের উপর ভিড়, মনে হচ্ছে যেন আমি কোনো মেলায় ঘুরতে গেছি। যাই হোক, খানিকক্ষণ এখানে দাঁড়ালাম। আর যেহেতু আগেই বললাম যে শিহাবকে নিয়ে আসিনি, ও ঘুমাচ্ছিল, সেই জন্য একটু টেনশনও হচ্ছিল যে ওর যদি ঘুম ভেঙে যায় আর যদি ও কান্নাকাটি শুরু করে তাহলে তো খুবই মুশকিল হয়ে যাবে। সেই কারণে আর বেশিক্ষণ ওয়েট করলাম না, ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে দেখলাম অ্যাজ ইট ইজ সত্যিই শিহাবের ঘুমও ভেঙে গেছে, আর সে প্রচণ্ড কান্নাকাটি করছে মায়ের কোলে বসে বসে। যাই হোক, সে ফাইনালি আমার কোলে আসার পরে চুপ হলো। আর তারপরে এই যে চলে এসেছি এবার ঘুম মনেস্ট্রিতে এসে আর একটা টয় ট্রেন পাশ দিয়ে বেরিয়ে গেল। শিহাবকে এবং মাকে সেটা দেখালাম, যেহেতু শিহাবরা বাতাসিয়া লুপে তো টয় ট্রেন দেখতে পায়নি। আর এই মনেস্ট্রিটাতে মাও নামলেন কষ্ট করে। আর এখানে ওই যেহেতু বুদ্ধা টেম্পল রয়েছে, শিহাব খুব পছন্দ করে, এখানেও গেলাম। এখানেও বেশ কিছু মার্কেট বসেছে, এখান থেকে মা কিছু শপিং করে নিলেন। আর শিহাব মোবাইলে যেরকম বুদ্ধা মূর্তি দেখতে পায়, এখানের বুদ্ধা মূর্তিটা একদম ওই ধরনেরই ছিল। ও কিন্তু হা করে দেখছিল, ভীষণ খুশি হয়েছিল।
যাই হোক, এসব দেখে ঠেকে তারপরে খানিকক্ষণ ওই টেম্পেলটা ঘুরলাম। এখানে বেশ কিছু চকলেটসের দোকান টোকান ছিল। শিহাবকে একটা চকলেট কিনে দিয়েছি, ওটা একটু অন্যরকম ছিল দেখতে, যদিও ও তো কোনো চকলেট খায় না, জাস্ট ওই হাতে ধরে খেলনার মতো করেই খেলে বেড়াচ্ছিল। আজকে এই পর্যন্তই আমাদের সাইট সিন শেষ হলো। এবার ফাইনালি আমাদের আজকে নতুন হোমস্টেতে ব্যাক করতে হবে। আর আজকে আমরা যে নতুন হোমস্টেতে যাচ্ছি তার নাম হোমস্টে স্বর্ণকমল, যাদের কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। এইটা হচ্ছে ওদের রুমটা। এখানে মায়ের জন্য একটা এক্সট্রা বেডও অ্যারেঞ্জ করে দিয়েছে। আর রুমে আসার পরে যেহেতু আমরা ফ্রেশ হয়ে গিয়েছি, এই কারণে রুমটা একটু মেসি হয়ে গিয়েছে। আদারওয়াইজ রুমটা খুব দারুণ সুন্দর করে অ্যারেঞ্জ করা ছিল। ওদের রুমে একটা সুন্দর ওয়ার্ড্রপ দেওয়া ছিল, যেখানে ব্যাগগুলোকে ইজিলি আমরা রাখতে পেরেছি। অনেকগুলো প্ল্যাগ পয়েন্টের অপশান ছিল। হোটেল রুমটা খুবই ক্লিন ছিল এবং ওদের বিহেভিয়ার ছিল অত্যন্ত ভালো। খুবই ভালো ছিল ওই দিদি যিনি এখানকারের মালিক। এবং তাছাড়াও এদের জলের ব্যবস্থা, এভরিথিং একদম হোমলি অ্যাটমসফিয়ার ছিল। বাথরুমটা খুবই ক্লিন ছিল, অল টাইম গিজার্স ছিল, সমস্ত কিছুই খুব ভালো লেগেছে এদের হোমস্টে। এই হোমস্টেটা কিন্তু ম্যাল রোড থেকে বেশ খানিকটা দূরে ডালি বলে একটা জায়গা রয়েছে, সেই ডালি মোড়েই একদম এই হোমস্টেটা। ডালি মোড় থেকে কিন্তু শেয়ার কারগুলোকে রিজার্ভ করতে হয়। তো যারা একটু ম্যাল রোড থেকে দূরে থাকতে চাইছো তারা এই হোমস্টেতে থাকতে পারো। দেখতেই পাচ্ছ হোমস্টের ব্যালকনি থেকে কত সুন্দরভাবে দার্জিলিং শহরকে দেখতে পাওয়া যাচ্ছে। আবার এই হোমস্টের সামনেই কিন্তু রয়েছে ওই টয় ট্রেনের লাইন। তো যারা মনে করছো একটু ম্যাল থেকে দূরে থাকবে, নিরিবিলিতে থাকবে, তারা কিন্তু এই হোমস্টেতে ইজিলি থাকতে পারো। এদের কন্ট্যাক্ট নাম্বারও আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখছি, তোমরা অবশ্যই সেখান থেকে চেক আউট করতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।